2017 সালে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার জুনিয়রকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে $263 মিলিয়ন বিনিময়ে কিনে নেয় ফরাসি ক্লাব পিএসজি, যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ প্লেয়ার ট্রান্সফারের রেকর্ড। অন্যদিকে বার্সেলোনা তাদের নতুন স্টেডিয়াম ও ফ্যাসিলিটি রেনোভেশনের জন্য মোট $1.5 বিলিয়ন খরচ করছে। এছাড়া ক্লাবের প্লেয়ার, কোচ, ফিজিশিয়ান, ম্যানেজারিয়াল স্টাফ ও অন্যান্য এমপ্লয়িদের বেতন, স্টেডিয়াম ও ট্রেনিং গ্রাউন্ড মেইনটেন্যান্স এবং বোনাস বাবদ একটি ক্লাবকে প্রতি সিজনেই কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে হয়। কিন্তু ক্লাবগুলো এই বিপুল পরিমাণ অর্থ আদতে পায় কোথা থেকে? বর্তমান টেকনোলজি ড্রিভেন বিজনেস ওয়ার্ল্ডে যে কোনো বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও সেলস বৃদ্ধি করার জন্য প্রয়োজন ইফেক্টিভ ব্র্যান্ডিং এবং অ্যাক্টিভ অনলাইন প্রেজেন্স। আর ঠিক এই কাজের জন্য প্রয়োজন একটি ডেডিকেটেড টিম। ম্যাভিক ডিজিটালের এক্সপেরিয়েন্সড মার্কেটিং টিম ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন mavic.digital ওয়েবসাইটে অথবা ইমেল করুন mailnow@mavic.digital। বিশ্বজুড়ে 4 বিলিয়ন ফ্যান ফলোয়ার নিয়ে জনপ্রিয়তার দিক থেকে ফুটবল সবার শীর্ষে রয়েছে। বিশ্বের প্রায় 200টি দেশে অফিসিয়ালি ফুটবল খেলা হয় এবং ফিফা বিশ্বকাপকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়। যদিও বিশ্বকাপ প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, তবে ইন্টারন্যাশনাল ম্যাচ সহ বিভিন্ন ফুটবল অ্যাক্টিভিটি সারা বছর জুড়েই চলে। তবে এসব কিছু ছাপিয়ে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টিভিটির মধ্যে ক্লাব ফুটবল অন্যতম। আর ক্লাব ফুটবলের মধ্যে ইউরোপীয় লিগগুলো বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয়। ইউরোপীয় লিগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ ইত্যাদি। জনপ্রিয়তার দিক থেকে সবার উপরে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং বিশ্বব্যাপী প্রায় 3.2 বিলিয়ন অডিয়েন্স এই লিগ ফলো করে। এরপরই আছে লা লিগা, যার গ্লোবালি 2.5 বিলিয়ন অডিয়েন্স আছে। জনপ্রিয় এই লিগগুলোতে পার্টিসিপেট করা বড় ছোট প্রায় সব ক্লাবেরই নিজস্ব হোম গ্রাউন্ড থেকে শুরু করে একাধিক ট্রেনিং গ্রাউন্ড, জিমনেশিয়াম, স্টেট অফ দি আর্ট মেডিকেল সেন্টার, সুইমিং কমপ্লেক্স, সুভিনিয়ার শপ, মিউজিয়াম, এমনকি বার ও রেস্টুরেন্ট সহ নানা ধরনের সুযোগ সুবিধা থাকে ক্লাবের খেলোয়াড় এবং আগত অতিথিদের জন্য। এক কথায় বলতে গেলে এসব স্টেডিয়াম কমপ্লেক্সগুলো একটা ছোটখাটো শহরের মতোই। এছাড়া বেশিরভাগ ইউরোপীয় ক্লাবগুলোরই রয়েছে রিচ হিস্ট্রি। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা এসি মিলানের মতো ক্লাবগুলোর ইতিহাস বিভিন্ন লিগ ট্রফি এবং সিজনাল অ্যাচিভমেন্ট দিয়ে সমৃদ্ধ। ফ্যান ফলোয়িং এবং অ্যাচিভমেন্টের পাশাপাশি এই ফুটবল ক্লাবগুলো আর্থিকভাবেও বেশ সমৃদ্ধশালী হয়ে থাকে। বর্তমানে ভ্যালুয়েশনের দিক থেকে লা লিগার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল এবং বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ শীর্ষস্থান দখল করে রয়েছে। এই ক্লাবগুলো প্রতি সিজনের ট্রান্সফার উইন্ডোতে নিজেদের ক্লাবে প্লেয়ারদের অনবোর্ড করতে প্রচুর পরিমাণে অর্থ খরচ করে। 2022-23 সিজনে সামার ট্রান্সফার উইন্ডোতে ইংলিশ ক্লাব চেলসি সর্বোচ্চ $280 মিলিয়ন খরচ করেছিল। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড যথাক্রমে প্রায় $239 মিলিয়ন এবং $181 মিলিয়ন খরচ করেছিল। ট্রান্সফার উইন্ডো ছাড়াও ক্লাবের প্লেয়ার, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফ ও অন্যান্য এমপ্লয়ীদের স্যালারি ও ওয়েজেস বাবদ একটি ক্লাবকে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে হয়। যেমন ফ্রান্সের লিগ 1-এ খেলা পিএসজিতে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসের মতো মেগাস্টার প্লেয়াররা খেলছে এবং 2021-22 সিজনে ক্লাবটির ওয়েজেস বিলের পরিমাণ ছিল $629 মিলিয়ন, যা পুরো লিগের ওয়েজেস বিলের 37%। অন্যদিকে 2021-22 সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পূর্ণ ক্লাব পরিচালনার পেছনে খরচ করতে হয়েছে $800 মিলিয়ন বেশি। একই সিজনে লা লিগার ক্লাব বার্সেলোনা $850 মিলিয়ন বেশি এবং রিয়াল মাদ্রিদ প্রায় $718 মিলিয়ন খরচ করেছিল। এই ম্যাসিভ এক্সপেন্সের পাশাপাশি ক্লাবগুলো প্রতি সিজনেই বিপুল পরিমাণে রেভিনিউ জেনারেট করে থাকে। যেমন 2021-22 সিজনে হাইয়েস্ট আর্নিং ক্লাবগুলোর মধ্যে রয়েছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, যাদের মোট রেভিনিউর পরিমাণ ছিল যথাক্রমে $1 বিলিয়ন এবং $731 মিলিয়ন। কিন্তু ক্লাবগুলো কি সোর্স থেকে এই পরিমাণ রেভিনিউ জেনারেট করেছিল? ফুটবল ক্লাবগুলোর মেজর রেভিনিউ জেনারেট হয় হোম ভেন্যু বা নিজস্ব স্টেডিয়ামে ম্যাচের দিন টিকিট বিক্রি এবং ম্যাচে উপস্থিত অডিয়েন্সদের ফুড, ড্রিঙ্কসের মতো বিভিন্ন ধরনের হসপিটালিটি সার্ভিস দেওয়া থেকে। যে কোনো ফুটবল লিগে প্রতিটি ক্লাব প্রতিপক্ষের বিরুদ্ধে একবার নিজস্ব হোম গ্রাউন্ডে এবং একবার প্রতিপক্ষের হোম গ্রাউন্ডে মোট 2 বার মুখোমুখি হয়। হোম গ্রাউন্ডে ম্যাচের দিন টিকিট বিক্রি থেকে শুরু করে ফুড এবং অন্যান্য সার্ভিস বিক্রি করে ক্লাবগুলো আয় করে থাকে। যে ক্লাবের স্টেডিয়ামের ধারণ ক্ষমতা যত বেশি হয়, ম্যাচ ডে থেকে সেই ক্লাবের আয়ের পরিমাণও বেশি থাকে। ক্লাবগুলো স্টেডিয়ামের সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সিটার লোকেশন ও ধরনের উপর ভিত্তি করে বেশ কয়েক ধরনের টিকিট অফার করে, যার মধ্যে জেনারেল সিটের পাশাপাশি স্কাই বক্স, ভিআইপি বক্স, এক্সিকিউটিভ বক্সের মতো এক্সক্লুসিভ সিটিং অ্যারেঞ্জমেন্টও অন্তর্ভুক্ত। সিটিং অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি দর্শকদের ফুড এবং ড্রিঙ্কস সার্ভ করার জন্য স্টেডিয়ামগুলোর নিজস্ব কেটারিং সার্ভিস সহ
স্টেডিয়ামের ভিতরে একাধিক ফুড অ্যান্ড ড্রিঙ্কস কর্নার, বার এবং রেস্টুরেন্ট থাকে। এছাড়া ভিআইপি কাস্টমারদের জন্য কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস, কাস্টমাইজড ফুড চয়েস করার মতো বিভিন্ন সার্ভিসও দিয়ে থাকে। এ সকল ফ্যাসিলিটির উপর ভিত্তি করে টিকিটের দামেও ভিন্নতা থাকে। ফুটবল ক্রিটিকের একটি স্ট্যাটিস্টিক্স অনুসারে ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ড হল ইউকের সর্ববৃহৎ স্টেডিয়াম এবং এখানে মোট ৭৪,৩১০ জন দর্শক একত্রে খেলা দেখতে পারে। ওল্ড ট্রাফোর্ডের সর্বনিম্ন টিকিটের দাম শুরু হয় $৩.৪৮ থেকে এবং ভিআইপি সেকশনের ক্ষেত্রে টিকিটের দাম $২০৮.৮০ থেকে $৬৩৮ পর্যন্ত হয়ে থাকে। ২০২১-২২ সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ ডে সেলস থেকে আয় করেছে $১৪৭ মিলিয়ন। আবার ইউরোপের ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বড় হোম গ্রাউন্ড হল বার্সেলোনার ক্যাম্প নু, যেখানে একত্রে প্রায় ১ লক্ষ দর্শক ম্যাচ দেখতে পারে। ক্যাম্প নুতে ম্যাচ প্রতি টিকিটের দাম $৯৮.৬০ থেকে $১,৯৪১.৩৩ পর্যন্ত হয়ে থাকে। ২০২১-২২ সিজনে ম্যাচ ডে সেলস থেকে ক্লাবটি আয় করেছে $১০৩.৭ মিলিয়ন। স্পন্সরশিপ ফুটবল ক্লাবগুলোর আয়ের আরেকটি উল্লেখযোগ্য মাধ্যম। ক্লাবগুলো টাইটেল, কিট, মিডিয়া, স্টেডিয়াম, টেকনিক্যাল, রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন স্পন্সরশিপের মাধ্যমে আয় করে থাকে। যেমন বিশ্বের অন্যতম ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের টাইটেল স্পন্সর হিসেবে ফ্লাই এমিরেটসের সাথে ২০২৬ সাল পর্যন্ত কন্ট্রাক্ট সাইন করেছে, যেখান থেকে ক্লাবটি প্রতি বছর কমপক্ষে $৭০ মিলিয়ন আয় করবে। আবার কিট স্পন্সর অ্যাডিডাস থেকে প্রতি বছর প্রায় $১১০ মিলিয়ন পাশাপাশি জার্সি বিক্রির পরিমাণের উপর নির্ভর করে একটি পার্সেন্টেজও পাবে। সাধারণত জার্সি কিট বিক্রি থেকে ক্লাবগুলো ৭.৫% থেকে সর্বোচ্চ ১৫% পর্যন্ত আয় করে থাকে। অন্যদিকে প্রতি বছর লিভারপুল তাদের টাইটেল স্পন্সর স্ট্যান্ডার্ড চার্টার থেকে প্রায় $৪৬.৪ মিলিয়ন এবং কিডস সাপ্লায়ার নাইকি থেকে প্রায় $৩৪.৮০ মিলিয়ন আয় করেছে এবং ম্যানচেস্টার সিটি তাদের মেইন স্পন্সর ইতিহাদ এয়ারওয়েজ থেকে প্রতি সিজনে $৭৮.৩ মিলিয়ন এবং কিট স্পন্সর পুমা থেকে $৭৫.৪ মিলিয়ন আয় করে। এছাড়া বিএমডব্লিউ, ইএ স্পোর্টস, অ্যাডোবির মতো গ্লোবাল ব্র্যান্ডগুলো রিয়াল মাদ্রিদের ইন্টারন্যাশনাল স্পন্সর এবং প্লেস্টেশন, কোকা-কোলার মতো ব্র্যান্ডগুলো ক্লাবটির রিজিওনাল স্পন্সর। এছাড়াও ক্লাবগুলো স্টেডিয়ামের নেমিং রাইটস বিক্রির মাধ্যমেও আয় করে থাকে। যেমন ২০২২-২৩ সিজন থেকে বার্সেলোনা $৪৩.০৭ মিলিয়ন বিনিময়ে স্পটিফাইয়ের কাছে ক্যাম্প নুর নেমিং রাইটস ১২ বছরের জন্য বিক্রি করেছে। ফলে এখন থেকে স্টেডিয়ামটি স্পটিফাই ক্যাম্প নু হিসেবে পরিচিত হবে। বিশ্বব্যাপী যে সকল ফুটবল কার্যক্রম পরিচালিত হয় তার মধ্যে ইউরোপিয়ান লিগগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং এই লিগগুলোকে ঘিরে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে, যার মধ্যে লিগগুলোতে অনুষ্ঠিত ম্যাচের ব্রডকাস্টিং রাইটস অন্যতম। তবে এই ব্রডকাস্টিং রাইটস মূলত লিগ ম্যানেজমেন্ট কমিটি বিভিন্ন ব্রডকাস্টারের কাছে বিক্রি করে থাকে। এই আয়ের নির্দিষ্ট অংশ লিগ নিয়ন্ত্রণ সংস্থা পরবর্তীতে লিগে পার্টিসিপেট করা দলগুলোর সাথে শেয়ার করে থাকে, যা ফুটবল ক্লাবগুলোর আয়ের একটি অন্যতম মাধ্যম। দ্য টাইমসের একটি তথ্যসূত্রে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রডকাস্টিং রাইটস থেকে $১৪.২ বিলিয়ন আয় হবে, যার মধ্যে ইন্টারন্যাশনাল ডিল থেকে $৭.১ বিলিয়ন এবং ডোমেস্টিক ডিল থেকে $৬.৯ বিলিয়ন আসবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ডোমেস্টিক ব্রডকাস্টিং রাইটসের ৫০% সমানভাবে ক্লাবগুলোর মাঝে ভাগ করে দেওয়া হয়। বাকি ৫০%-এর মধ্যে ২৫% ম্যাচের ব্রডকাস্টিং ফ্যাসিলিটি ফি হিসেবে ক্লাবগুলোর মাঝে ডিস্ট্রিবিউট করা হয় এবং বাকি ২৫% লিগ শেষে ক্লাবগুলোর পজিশনের উপর ভিত্তি করে প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়। এছাড়াও ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং রাইটস থেকে আয়ের অর্থ নির্দিষ্ট হারে ক্লাবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। প্রিমিয়ার লিগের ডোমেস্টিক ব্রডকাস্টারদের মধ্যে রয়েছে স্কাই স্পোর্টস, বিটি স্পোর্টস এবং অ্যামাজন প্রাইম। এছাড়াও লিগটির ইন্টারন্যাশনাল স্পন্সর হিসেবে আছে এনবিসি স্পোর্টস, স্টার স্পোর্টস, টেনসেন স্পোর্টস, নেন্ট, র্যাম্বলারের মতো মিডিয়া কোম্পানিগুলো। ২০২১-২২ সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগের টপ ক্লাবগুলোর মধ্যে টিভি রাইটস থেকে আয় করেছে ম্যানচেস্টার সিটি $১২২.১৩ মিলিয়ন, লিভারপুল $১২৩.৩ মিলিয়ন এবং টটেনহাম $১২১.১ মিলিয়ন। ফুটবল ক্লাবগুলোর আরেকটি আয়ের উৎস হল বিভিন্ন লিগ থেকে অর্জিত প্রাইজ মানি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের উপর ভিত্তি করে লিগ টেবিলের প্রতিটি পজিশনের জন্য ক্লাবগুলো $৩.০৮ মিলিয়ন করে বেশি পেয়ে থাকে। যেমন ২০২১-২২ সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ২০ নম্বর দলটি পেয়েছে $৩.০৮ মিলিয়ন এবং ১৯ নম্বর দলটি পেয়েছে তার দ্বিগুণ $৬.১৬ মিলিয়ন। সেই হিসেবে সিজন চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পেয়েছে $৬৮.১ মিলিয়ন এবং রানার আপ লিভারপুলের প্রাইজ মানি ছিল $৬৫ মিলিয়ন। অন্যদিকে লা লিগাতেও একইভাবে লিগের নিয়ন্ত্রক কমিটি তাদের টোটাল রেভিনিউয়ের ২৫% প্রাইজ মানি হিসেবে পার্টিসিপেন্ট টিমগুলোর পজিশনের উপর ভিত্তি করে ডিসবার্স করে। ২০২১-২২ সিজনের লা লিগার প্রাইজ মানির পরিমাণ ছিল $৩৫৯.৮ মিলিয়ন, যেখান থেকে চ্যাম্পিয়ন হিসেবে রিয়াল মাদ্রিদ পেয়েছিল $৬১.০২ মিলিয়ন এবং রানার্স আপ হিসেবে বার্সেলোনা পেয়েছিল $৫৩.৮৫ মিলিয়ন। এছাড়া ২০২১-২২ সিজনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উইনার হিসেবে রিয়াল মাদ্রিদ আরও $২২.৫ মিলিয়ন আয় করেছিল।
ফুটবল ক্লাবগুলো তাদের প্লেয়ার অন্য কোনো ক্লাবে ট্রান্সফার করার মাধ্যমেও আয় করে থাকে। যদিও বড় বড় ক্লাবগুলোর ক্ষেত্রে ট্রান্সফার উইন্ডো থেকে আয়কৃত অর্থের চেয়ে বেশি পরিমাণেই ক্লাবের জন্য নতুন প্লেয়ার কেনার পেছনেই খরচ হয়ে যায়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো 2022-23 সিজন শুরু হওয়ার আগে ট্রান্সফার উইন্ডোতে $2.23 বিলিয়ন খরচ করেছে। এই ট্রান্সফার উইন্ডোতে ফুটবল ক্লাব আয়াক্স তাদের 3 জন তারকা প্লেয়ারকে বিক্রি করার মাধ্যমে সর্বোচ্চ $215.8 মিলিয়ন আয় করেছে। আয়াক্স ছাড়াও ম্যানচেস্টার সিটি একই ট্রান্সফার উইন্ডোতে $198.1 মিলিয়ন এবং বেনফিকা $132.4 মিলিয়ন আয় করেছে। আবার প্লেয়ার ট্রান্সফার কন্ট্রাক্টে রিলিজ ক্লজ যোগ করার মাধ্যমে ফুটবল ক্লাবগুলো বাড়তি আয় করে থাকে। 2022-এর শুরুতে সামার ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটি আর্লিং হ্যালান্ডকে $59.2 মিলিয়ন বিনিময়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সাইন করিয়েছে। সে সময় রিয়াল মাদ্রিদ হালান্ডকে দলে ফেরাতে বেশ আগ্রহী বলে ম্যান সিটি হালান্ডের রিলিজ ক্লজ নির্ধারণ করেছে $201.8 মিলিয়ন। অর্থাৎ হালান্ডের সাথে ম্যান সিটির কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে রিয়াল মাদ্রিদ যদি হালান্ডকে কিনতে চায়, তাহলে ম্যান সিটিকে রিয়াল মাদ্রিদের $201.8 মিলিয়ন দিতে হবে। ইউরোপিয়ান প্রতিটি ক্লাবেই মেম্বারশিপ এবং কমিউনিটি সিস্টেম রয়েছে, যেখানে যুক্ত হওয়ার কারণে মেম্বাররা টিকিট বুকিং থেকে শুরু করে আরও অনেক ক্ষেত্রেই কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন, যেমন ক্লাবের জার্সি কেনা কিংবা স্টেডিয়াম ট্যুরের ক্ষেত্রে ডিসকাউন্ট, ক্লাবের ম্যাগাজিন এবং রিপোর্টের প্রিন্টেড কপি, টিকিট বুকিং অ্যাডভান্টেজ, ক্লাব স্ট্যাচু, ব্যাজ, পার্সোনালাইজড ডিপ্লোমা ইত্যাদি। রিয়াল মাদ্রিদের মাদ্রিদিস্তা কমিউনিটিতে জয়নিংয়ের ইয়ারলি ফি মাত্র $34.84 এবং এটি ছাড়াও রিয়াল মাদ্রিদের বেশ কয়েক ধরনের মেম্বারশিপ প্রোগ্রাম রয়েছে, যেগুলোর দাম $50.83 থেকে $148.53 পর্যন্ত হয়ে থাকে। আবার বার্সেলোনাতে একটি মেম্বারশিপ প্রোগ্রাম পরিচালিত হয় যার অ্যানুয়াল ফি $194.13।